নমস্কার বন্ধুরা, সঞ্জীবনী সুধা এই ইউটিউব চ্যানেলে আমি রত্না বিশ্বাস আজ আপনাদেরকে শোনাব সঞ্জীব চট্টোপাধ্যায়ের আরও মামা থেকে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। শুনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ। তাহলে শোনো, বড় মামা আজ গল্পের মুডে আছেন। অনেক দিন পরে জ্বর হয়েছিল, আজকে জ্বর ছেড়ে গেছে। সকাল থেকেই খাই। মাসিমা আজ কড়াইশুঁটির ঘুগনি করেছেন। বড় মামার খুব প্রিয়। শুধু কড়াইশুঁটি নয়, এনি টাইপ ঘুগনি। বেশ হেলান দিয়ে বসেছেন। দুদিন ডাক্তারি করতে হয়নি, বরং কয়েকজন পার্মানেন্ট রোগী ডাক্তারবাবুকে দেখতে এসেছিলেন আপেল, কমলালেবু, নোনতা বিস্কুট নিয়ে। ডাক্তারের অসুখ করলে রোগীরা মনে হন খুশি হন। একজন কবিরাজ রোগী, হ্যাঁ কবিরাজ, নিজের অসুখ করলে বড় মামার কাছে আসেন। নিজের চিকিৎসার ওপর নিজের বিশ্বাস নেই। তিনি 2 আঁটি পলতা পাতা এনে মাসিমার হাতে দিয়ে বলেছিলেন জলে সেদ্ধ করে খাওয়াতে। হাঁকুর তেঁতো, জ্বর বাপ বাপ বলে পালাবে। বড় মামা আমাকে বলেছিলেন নামগুলো নোট করে রাখতে, এদের ফিতে 10% ডিসকাউন্ট দেবেন। মেজো মামা শুনে বলেছিলেন তুমি আরও একটু এগোতে পারো, যেমন দুজনের একজন ফ্রি। বড় মামা কিছু বলেননি। উপেক্ষার দৃষ্টিতে তাকিয়ে আমাকে জিজ্ঞাসা করেছিলেন কী বার? শনিবার। শনি মঙ্গল একটু বাড়ে। কী বারে তা বললেন না। 1 চামচে ঘুগনি মুখে দিয়ে বললেন ফার্স্ট ক্লাস। মেয়েটার রান্নার হাত অসাধারণ, গড গিফটেড। একটা দোকান করলে দাঙ্গা লেগে যেত। না, যে কথাটা বলতে চাই, ওরা আছে কোনো সন্দেহ নেই, দেয়ার এবং উপকারী। সবাই অপকারী নয়। মানুষের মধ্যে যেমন গুড অ্যান্ড ব্যাড, ওদের মধ্যেও একই ব্যাপার। যেমন মাথার যন্ত্রণা, সেরকম পায়ের যন্ত্রণা। এই দুনিয়ায় কে কার? পুচকেটা ভোঁস করে ঘুমোচ্ছে। পাশের ঘরের তিনি প্রফেসর। দাদা জ্বর কত? দরজা বন্ধ হয়ে গেল। তিনি বিলিতি নভেলে ডুবে গেলেন। কে মরল কে বাঁচল বইই গেল। হঠাৎ দেখি বডি বিল্ডার গোরাচাঁদ এসে পা টিপছে। গোরাচাঁদ? আমি তার জন্য কী বা করতে পেরেছি? বারবার বলেছিলুম গোরা, তোর হার্টের অবস্থা ভালো নয়, অত ওজন তুলিস না। কে কার কথা শোনে? মাথায় ঢুকেছে মিস্টার ইন্ডিয়া, বারবেল তুলেছে। এইবার জার্ক দিয়ে মাথার উপর তুলবে, পটাং, শিরা ছিঁড়ে উল্টে পড়ল। দৌড়ে গেলুম, খুব করে হার্ট পাম্প করছি। করলে কি হবে, মাথাটাই তো ডিসকানেক্টেড হয়ে গেছে। আমার দিকে তাকিয়ে মুচকি হেসে চলে গেল। না, যাইনি। ব্যাপারটা ঘটল সন্ধ্যে 7টায়। রাত 11টা। চেম্বার শেষ করে বাড়ি ফিরছি। হঠাৎ লোডশেডিং, সব অন্ধকার। রাস্তা খুঁড়েছে, জলের পাইপ বসাবে। কি করব ভাবছি। কে আমাকে বারবেলের মতো তুলে খন্দটা পার করে দিলে। আমি গোরাচাঁদ, দুস্থ আর্ত অসহায় মানুষের সেবার জন্যে জীবন উৎসর্গ করেছি। এমএলএ এমপি হওয়ার কোনো ইচ্ছে নেই আমার। বাতাসে ভেসে বেড়াবো ভাইরাসের মতো। বন্ধু ভাইরাস গোরাচাঁদ। দুষ্টের দমন, শিষ্টের পালন, এই আমার ব্রত। সেই সময় আমার অবস্থা দেখলে তোরা ভয়ে ভিড়মি খেতিস। আমি একটা তক্তার মতো, সাইনবোর্ডের মতো তাড়াতাড়ি ফ্ল্যাট হয়ে ভেসে চলেছি। গোরাচাঁদ আমাকে বলে চলেছে আমি চাঁদ থেকে পাথর এনে দিতে পারি, মঙ্গল গ্রহ থেকে লাল বালি, কাশ্মীর থেকে আখরোট, পেশোয়ার থেকে কিশমিশ, এভারেস্টের চূড়া থেকে পতাকা। বাড়ির দরজার সামনে দাঁড় করিয়ে দিয়ে বলে গেল আমি আপনাকে ঘিরে আছি। আমি দাঁড়াবো কি? দরজার সামনে ধ্যাস করে এক গাদা গোবরের মতো পড়ে গেলুম। গোরা তখনও রয়েছে, বাতাসে মিলিয়ে যায়নি। বলছে অন্যায় দেখুন, ভয় পেয়েছেন। আরে আমি আপনার উপকার পেয়েছি, ডেথ সার্টিফিকেট দিয়েছেন। না দিলে পোস্টমর্টেম হতো। কাটা ছেঁড়া সেলাই করা ভূতগুলো খুব বজ্জাত হয়। আপনি উঠে দাঁড়ান, একদম ভয় পাবেন না। ভেতরে গিয়ে গরম জলে চান করে তারপর ঠিক হবেন। বলা যায় না ভূতরা ছোঁয়া আছে কি না। হ্যাঁ, আর একটা কথা বলি, মেজদাকে একটু সাবধান থাকতে বলবেন। রাত্রিরে অমর আপনাদের ছাদে জলের ট্যাঙ্কের ওপর বসে থাকে। মেজদার পেপারে মাত্র 5 নম্বরের জন্য অমর ফেল করে ফলিডল খেয়েছিল। ওদের চিরশত্রু কাকার ছেলে অতনু সেই পরীক্ষার টুকে পাশ করেছিল। বাড়ির বারান্দায় দাঁড়িয়ে ওদের দেখিয়ে ব্রেক ড্যান্স করত। অমর কিন্তু রিভেঞ্জ নেবে। আমি যতদিন রেঞ্জে আছি
প্রোটেকশন দেব। তবে আমাদেরও বদলি আছে, সেক্টর আছে, সবে ভূত হয়েছি, পুরো ব্যাপারটা জানতে হবে। যাবার আগে মাঝরাতে এসে জানিয়ে যাব। আমাদের ঘড়ি আলাদা, আপনাদের মাঝরাতে, আমাদের দিন হয়। গোরা চলে গেল। আমি ভাবছি, এই যে ফ্ল্যাট হয়ে তক্তার মতো ভাসতে ভাসতে এলুম, লোডশেডিং হলেও কেউ কি দেখেনি? ঠিক দেখেছে। পরের দিন অঘরি সত্যেন বাবা চেম্বারে এসে হাজির। সব লাল, কপালে এতখানি লাল টিপ, বিশ্বব্রহ্মাণ্ডের যত মালা গলায় ঝুলছে, হাতে হাড়ের হকি স্টিক, চেম্বারের ভেতরে সব লাল। সেই সময় লালাজি আমার সামনে বসেছিলেন। লালাজি অ্যান্ড খিলজি অ্যান্ড সন্সের মালিক, কোটিপতি, বস্তা বস্তা টাকা, কিন্তু ধার্মিক। 10 ফুট উঁচু গণেশের মূর্তি বসিয়েছেন, লোকে বলে বেড়ে গণেশ। লালজির মুখে 24 ঘন্টায় পান থাকে, আলতোভাবে চিবোচ্ছেন। সত্যেন বাবাকে দেখে লালজি লাফিয়ে উঠে কিছু বলতে চাইলেন। খানিকটা পানের রস বেরিয়ে বুকের কাছে নেকটাইয়ের আকারে তার জামায় একটা ডিজাইন তৈরি হলো। সত্যেন বাবা বললেন, ডাক্তার, ডুবে ডুবে জল খাওয়া হচ্ছে। আমি সব সিদ্ধাই পেয়েছি, শুধু ওইটাই পাইনি যেটা তুমি পেয়েছো, শূন্যে বিচরণ। আমি দেখে ফেলেছি ডাক্তার, অন্ধকারে আমার চোখ জ্বলে। মঙ্গোলিয়ায় আমি টানা 1 বছর মার্জার সাধনা করেছিলুম। গুরু বলেছিলেন সারাদিন ওং ওং নয়, ম্যাও ম্যাও করবে। ডাক্তার, এবার তোমাকে আমি গুরু করব, শূন্যে ভ্রমণ। একবার আমার মনে হয়েছিল পারবো, কেন পারবো না। একতলার ছাদ থেকে বেলুনের মতো ভেসে ভেসে সামনের মাঠে নামবো। যেই 1 পা বাড়িয়েছি, ডিগবাজি, সামনের মাঠে চিৎপাত, ঠ্যাং ভেঙে হাসপাতালে। কাল আমি তোমাকে দেখলুম শরতের মেঘের মতো ভাসতে ভাসতে। উফ, হিংসায় আমার চিত্ত চিতার মতো জ্বলছে। ডাক্তার, আর ডাক্তারি নয়, তেমন একটা নাম করাও তো হতে পারোনি। আমার পঞ্চমুণ্ডিতে বসে পড়ো, দুজনে জড়াজড়ি করে আকাশে উড়ব, আর জয় তারা বলে হাঁক পারব। আর যায় কোথায়? লালাজি লাফিয়ে উঠল। আমি ইনভেস্ট করব 1 crore ক্যাশ, গদি বানিয়ে দেব, ফুল পেজ অ্যাড। মহারাজ, আমাকে এই আসমান ভ্রমণটা শিখিয়ে দিন। যত টাকা লাগে আপনাকে দেব, বিলকুল হোয়াইট। আমাকে হরদম দুবাই যেতে হয়, এহারে বহুত চেকিং। একটা প্রশ্ন, স্পিড কতটা, ঘন্টায় কত মাইল? বোঝো ঠেলা। গোরা এমন কাণ্ড করলো, উপকার না অপকার? মেজমামা বললেন, গল্পটা বেশ ভালোই ফেঁদেছ। সকালে ভূত আর চলে না, ভূত মানে অতীত, পাস্ট। ওসব সেকেলে বর্ষার রাতে ভালোই জমতো, একালে অচল। বড় মামা বললেন, গোরা বলে কেউ ছিল না? ছিল। ওয়েট তুলতে গিয়ে মারা যায়নি? গেছে। তাহলে? তাহলে আবার কি? দেয়ার রিটেন্স। অপঘাতে মরলে ভূত হয় কি না? কুসংস্কার। মানুষ মরে গেলে তার আর কিছুই থাকে না, সে যেভাবেই মরুক। কাঠ পড়লে কি হয়? ছাই। ছাই তো একটা বস্তু, একটা কিছু। মেজমামা বললেন, মানুষ পড়লেও ছাই। বড় মামা বললেন, মানুষের ছাই আর কাঠের ছাই অনেক তফাৎ। কাঠের প্রাণ নেই, মানুষের প্রাণ আছে। সেই প্রাণটা দেহ ছেড়ে বেরিয়ে যাওয়ার পর খোলটা পরানো হয়। প্রাণ যেন একটা পাখি, গানে আছে, ফাঁকি দিয়ে পরাণ পাখি উড়ে গেল আর এলো না। উড়ে গিয়ে কাছাকাছি কোনো গাছের ডালে বসে দেখতে থাকে তার খাঁচাটা পুড়ে যাচ্ছে। তখন সে কাঁদে। চোখ নেই তাই জল নেই, গলা নেই তাই শব্দ নেই। বেঁচে থাকাটা সে কিছুতেই ভুলতে পারে না, আর তখনই সে ভূত হয়। অধ্যাপক মশাই, আমার একটি প্রশ্ন। আপনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের নাম শুনেছেন? দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরে গেছেন কিনা জানি না। পরমহংসদেবকে অবতার বলা হয়। ওই কালীবাড়ি, পঞ্চবটি তার সাধনভূমি। সে তুমি মানো আর নাই মানো। মেজমামার প্রতিবাদ, এইভাবে তেরা ব্যাকা কথা বললে ব্যঙ্গ করে আমি উঠে চলে যাব। হোয়াট ইজ দিস? মাসিমা বললেন, এই শুরু হলো দুজনের তর্চা। এরা কেউ সহজভাবে কথা কইতে শেখেনি, দুটোরই প্রচণ্ড অহংকার, দুটো হুলো বেড়াল। বড় মামা ফিক ফিক করে হেসে বললেন, ওকে রাগাতে আমার খুব মজা লাগে, যেন একটা ভাল্লুককে খোঁচাচ্ছি। মাসিমা বললেন, আবার? আচ্ছা আচ্ছা, সরি। আমার প্রশ্ন হলো, অবতার নিশ্চয়ই মিথ্যা কথা বলবেন না। কলকাতার 7 মাইল উত্তরে গঙ্গার ধারে কামারহাটি গ্রাম, ব্যারাকপুর যাওয়ার পথে পড়বে। এখন সেটি একটি শিল্পাঞ্চল। আমি বলছি 1822 সালের কথা। সেই সময় ওই গ্রামে কলকাতার পটলডাঙ্গার গোবিন্দচন্দ্র দত্তের একটি ঠাকুর বাড়ি ছিল।
রাধাকৃষ্ণের মন্দির। খুব জাঁকজমক করে নিত্য পুজো, নানা উৎসব হতো। এই মন্দির উদ্যানে এক সাধিকা এলেন, তার নাম অঘোরমণি। অঘোরমণি কামারহাটির মেয়ে। তার পিতার নাম কাশীনাথ ভট্টাচার্য বা ঘোষাল। সেকালে প্রথা অনুসারে 9 বছর বয়সে তার বিবাহ হলো। 14 বছর বয়সে বিধবা। ফিরে এলেন বাপের বাড়িতে। অঘোরমণির ভাই নীলমাধব এই মন্দিরের পূজারী। অঘোরমণি দেবালয়ের নানা কাজে সাহায্য করতেন। বিধবা মেয়েটিকে দত্তগৃহিণীর ভালো লাগত। তিনি বললেন, অঘোর, বাপের ঘরে ভাইয়ের সংসারে পড়ে থেকে কি হবে, চলে আয় এই বাগানে। আমার ঘরের অভাব নেই, দুজনে একসঙ্গে থাকবো, দেবসেবার তদারকি করব। অঘোরের নতুন জীবন শুরু হলো। ধীরে ধীরে এক সাধিকা প্রকাশিত হলেন। তিনি হলেন গোপালের মা। গোপাল তার কোলে কোলে ঘোরেন, দুষ্টুমি করেন, আবদার করেন, সারা ঘরে হামা দিয়ে বেড়ান। বড় মামা আজকাল বেশ জমিয়ে বলতে শিখেছেন, মুখে মিষ্টি হাসি। শোন, আমি কেমন উপমা দিতে শিখেছি। ফোড়ন টোড়ন দিয়ে ভালো রান্নার গন্ধ বহু দূর ছড়ায়। অঘোরমণিকে রান্না করছিলেন স্বয়ং ভগবান। জীবনের কড়ায় ফেলে ভাগ্যের হাতে ভক্তির মশলা দিয়ে বেশ করে হেলুনি দিচ্ছিলেন। দক্ষিণেশ্বরের ঠাকুর নড়ে চড়ে বসলেন। কোথাও কিছু একটা তৈরি হচ্ছে, পাক হচ্ছে। তাহলে আর দেরি কেন, তোমার গোপালটিকে কোলে নিয়ে চলে এসো আমার কাছে। গোপালের মা একদিন দক্ষিণেশ্বরে এলেন। শুরু হলো অদ্ভুত এক লীলা খেলা। জ্যান্ত গোপাল যে বসে আছে দক্ষিণেশ্বরে, লম্বা এক কাহিনী। এর মধ্যে ভূত আসবে কিভাবে? তাহলে শোনো। একদিন বেলা আন্দাজ 10টার সময় ঠাকুর তার মানসপুত্র রাখালকে, পরে রাখাল মহারাজ স্বামী ব্রহ্মানন্দ, বললেন, তৈরি হও, আমরা এখনই কামারহাটিতে গোপালের মায়ের উদ্যানে যাব, মন টানছে। হঠাৎ ঠাকুরকে দেখে গোপালের মার সে কি আনন্দ! খুব ভালো রান্না করতেন। ঠাকুর তার রান্না খেতে ভীষণ ভালোবাসতেন। আহারের পর ঠাকুর একটু বিশ্রাম করতেন। কোথায় করবেন? মেয়েমহলের দোতলার দক্ষিণ দিকের ঘরে একটি বিছানা তৈরি করলেন, পরিষ্কার চাদর। ঠাকুর শুয়েছেন, পাশেই রাখাল। রাখাল শোয়া মাত্রই ঘুমিয়ে পড়েছেন। ঠাকুরের তন্দ্রা মতো ভাব, বেশ ভালোই লাগছে। পশ্চিমে জানালা দিয়ে গঙ্গা দেখা যাচ্ছে, বেশ লাগছে। হঠাৎ সেই পরিষ্কার পরিচ্ছন্ন ঘরটি উৎকট দুর্গন্ধে ভরে গেল। কি হলো? গঙ্গা পথে কোনো মৃতদেহ ভেসে যাচ্ছে নাকি? না, ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে দুটি কঙ্কাল। খাবলা খাবলা মাংস ঝুলছে কঙ্কালের শরীরে। তারা কথা কইছে। আপনি এখানে কেন? এখানে কেন? চলে যান, চলে যান, আমাদের খুব কষ্ট হচ্ছে। রাখাল, রাখাল, শিগগিরই ওঠ। কারোকে কিছু না বলে সোজা গঙ্গার ঘাটে, নৌকো ধরে দক্ষিণেশ্বরে। পরে রাখালকে সব বলেছিলেন। গোপালের মাকে কিছু বলেননি, কারণ তিনি একা থাকেন, ভয় পাবেন। এইবার আমার প্রশ্ন, ঠাকুর কি মিথ্যা কথা বলছেন? তিনি অনেকবার ভূত দেখেছিলেন। বেনিপাল সেকালের এক ধনী মানুষ, ব্রাহ্ম। সিথিতে তার একটি বাগান। প্রতি বছর সেই বাগানে উৎসব হতো। ঠাকুরকে নিমন্ত্রণ করতেন, ঠাকুর যেতেন। সুন্দর পরিবেশ, বড় বড় গাছ, দুটি নাগলিঙ্গ গাছ ঠাকুরের খুব প্রিয়। সমাজ মন্দিরটিও বেশ ছিমছাম সুন্দর। কলকাতার ব্রাহ্ম ভক্তরা আসতেন। সেবারের এক অনুষ্ঠানে ঠাকুর যাবেন। মা শারদাকে বললেন, রাখাল আমার সঙ্গে যাচ্ছে, রাতে আমরা ফিরব না। প্রবেশদ্বারে মস্ত একটি নাগলিঙ্গ আছে, আবার পেছন দিকে বাগানের নির্জন দিকটিও দুটি নাগলিঙ্গ। বড় বড় ফুল হয়। ফুলের গর্ভকোষের গঠনটি এমন যেন আসনে একটি শিবলিঙ্গ, মাথার ওপর সাপের ফনা। প্রকৃতিতে কত বিস্ময়! বাতাবি লেবুর মতো বড় বড় ফুল হয়, মাটিতে পড়ে পেটে যায়, বিশ্রী দুর্গন্ধ। আশ্চর্যের হলো সেই ফুল ভেতরে শিবলিঙ্গ, ফনা বিস্তার করে আছে যেন একটি নাগ। উদ্যানের সমাজ মন্দিরে উৎসব বেশ জমে উঠেছে। একের পর এক ব্রহ্মসঙ্গীত, প্রার্থনা, আলোচনা। এই অবসরে ঠাকুর উদ্যানে বেরিয়ে এসেছেন। এদিকে ওদিকে লণ্ঠন ঝোলানো হয়েছে, মৃদু আলো, ছায়া ছায়া অন্ধকার। ঠাকুর আপন মনে ঘুরতে ঘুরতে বাগানের শেষ প্রান্তে চলে গেছেন। সেখানেও দুটি নাগলিঙ্গ গাছ। ঠাকুর একটি গাছের নিচে দাঁড়ানো মাত্রই গাছের মাথায় হইচই শুরু হলো। তুমি এখানে কেন? এখানে কেন? আমাদের খুব কষ্ট হচ্ছে, চলে যাও, চলে যাও। ঠাকুর সমাজ মন্দিরে ফিরে এসে বললেন, একটা গাড়ি ডেকে দাও, আমি এক্ষুনি দক্ষিণেশ্বরে ফিরব। ঠাকুর
এত রাতে গাড়ি? এখন প্রায় রাত 12টা। তা হোক, এই মোড়ের মাথায় গিয়ে দেখো না, ঠিক পাবে। গাড়ি পাওয়া গেল। রাখাল মহারাজকে নিয়ে গভীর রাতে ঠাকুর দক্ষিণেশ্বরে ফিরে এলেন। দারোয়ানদের ডাকাডাকি করে গেট খোলালেন। ভেতরে ঢুকেই চিৎকার করে বলতে লাগলেন, তোমরা ভেবো না আমরা খেয়ে এসেছি, নহবতে মা সারদা যাতে শুনতে পান। রাখাল মহারাজ জানতেই পারলেন না ব্যাপারটা কি হলো, কেন ঠাকুর তড়িঘড়ি ফিরে এলেন। পরের দিন সকালে মা জানতে পেরেছিলেন ফিরে আসার কারণ। বড় মামা বললেন, মেজো, তুই এখন কি বলবি বল। কি আর বলবো বলো, সেকালে ভূত প্রেত অনেক ছিল, পাড়ায় পাড়ায় ঘরে ঘরে। রামায়ণের কালে রাক্ষসরা পার্কে পার্কে মর্নিং ওয়াক করত, সরজ নদীতে সাঁতার কাটত। মহাভারতের বক রাক্ষস একটা পাড়ায় থাকতো, রোজ একটা করে মানুষ খেত। একবারে কাঁচা নুন লঙ্কা কিছুই লাগতো না। ভীমসেন সেটাকে খতম করে দিলেন। একসময় টেরেডাক্টিক্যাল ডাইনোসর ছিল, ওই এক লট মালটার তেমন কাটতি হলো না। ভগবান মডেল চেঞ্জ করে দিলেন, শকুন, বক, উট পাখি। একালে রাস্তা দিয়ে একটা রাক্ষস হেঁটে যাচ্ছে, ভাবা যায়? বড় মামা বললেন, তুই একটা জিনিস ভুল করছিস। আমাদের সকলের মধ্যেই ভূত আছে, যেমন লেপে ভূতের তুলো। আমাদের ভেতর আঁটি, আমাদের কঙ্কালটাই তো ভূত। তুই অপঘাতে মরে দেখ না, ভূত হয়ে যাবি। বাড়ির ছাদে ডান্স করবি, গয়ায় গিয়ে পিন্ডি না খাওয়ালে তোর ফিউচার ফিনিশ। এক একটা রাক্ষসের হাইট কত ফুট ছিল কেউ ফিতে পেলে মেপে রাখেনি। শুধু বলা আছে পর্বতের মতো, গম্বুজের মতো। আর ভূতেদের হাইট তাল গাছের মতো, খেজুর গাছের মতো। দক্ষিণেশ্বরে কালী মন্দিরের সেকালের কর্মচারীরা বলতেন, পঞ্চবটিতে ছিল ভূতের আড্ডা। ঠাকুরের কালে বাগানের কাছে একজন ব্রহ্মদৈত্য থাকতেন। ঠাকুরের সঙ্গে কথা বলতেন, গল্প করতেন। ঠাকুরের গুরু তোতাপুরী রাতে পঞ্চবটিতে ধুনি জ্বালিয়ে হোম করছেন। ব্রহ্মদৈত্য গাছ থেকে নেমে এসে ধুনির সামনে বসেছেন। তোতাপুরী বলছেন, এসেছো যখন নাও, হোম করো, মন্ত্র বলো, আহুতি দাও। ব্রহ্মদৈত্য ঠাকুরকে বলেছিলেন, এই দেবালয় আমি রক্ষা করছি। মন্দিরের উত্তরে ছিল ইংরেজ কোম্পানির বারুদখানা। কোম্পানি পঞ্চবটিটা দখল করার জন্য মামলা করেছিলেন। মধুরবাবু হাইকোর্টে মামলা লড়েছিলেন, তার ব্যারিস্টার মাইকেল মধুসূদন। ঠাকুরের ভীষণ ভাবনা, পঞ্চবটিটা চলে গেলে মন্দিরের বাগানেরা রইলটা কি? সাধুরা কোথায় সাধন ভজন করবেন? ঠাকুরের চিন্তা দেখে ব্রহ্মদৈত্য গাছ থেকে নেমে সামনে এসে দাঁড়ালেন। বললেন, ভেবো না, মামলায় মথুর জিতবে। কি বলবি? মিথ্যে কথা, গল্প কথা? মেজো মামা বললেন, ওরে বাবা রে, মা রে, আমি আর কিচ্ছু বলবো না রে, আমি মানুষের কথা বলবো ভাই। তাহলে শোনো, সেদিন সকালে পার্কে গেছি মর্নিং ওয়াকে। অনেকক্ষণ ঘোরাঘুরির পর একটা খালি বেঞ্চে বসা মাত্রই কে একজন বলে উঠল, একে আমার উপর বসছেন কেন? ধরাক করে উঠে দাঁড়ালো। কেউ কোথাও নেই। আমি জানতে চাইলুম, কে আপনি, কোথায় আপনি? আপনার পেছনে ইনকামের মতো আটকে গেছি। আমি ওই ফ্ল্যাটটার 5 তলায় থাকতাম, মনোরঞ্জন হাজরা। 7 দিন আগে লাফ মেরে আত্মহত্যা করেছিলুম। তা আপনাকে খুলব কি করে? দয়া করে খসে পড়ুন। উপায় নেই, ওরা যদি গয়ায় গিয়ে পেট শ্রাদ্ধ না করে, আমি একটা কার্বঙ্কলের মতো আপনার পিঠে চিটকেই থাকবো। বিছানায় উপর হয়ে শুতে হবে, এই আর কি। ওরা যদি না যায়, ধরে নিন যাবে না, ওদের জন্যই তো আত্মহত্যা। আপনাকেই যেতে হবে ভাই, লক্ষ্মী সোনা আমার। কি আবদার! মেজো মামা বললেন, তাহলে তুমি কিন্তু আমার ব্যাক সাইডে ভূত নিয়ে বেড়াচ্ছ? পাগল হয়েছিস? আমার গোড়াচাঁদ আছে না, স্মরণ করা মতে মাটি থেকে ঠেলে উঠল ধোঁয়ার কুণ্ডলি হয়ে। সমস্যাটা বললুম। ও বলল, 1 সেকেন্ড। পাশেই কার একটা রান্নাঘর থেকে একটা খুন্তি নিয়ে এলো। তারপর সেলোটেপ প্যাকেটের গা থেকে যেভাবে খোলে সেইভাবে চ্যার করে টেনে খুলে কর্পোরেশনের ওয়ার্ড অফিসে লোহার দরজায় সেটে দিলে হয়ে গেল একটা বিজ্ঞাপন। স্কাল অ্যান্ড ক্রস বোন, ইংরেজি একটা লাইন, স্মোকিং ইজ ডেঞ্জারাস ফর হেলথ। নিরঞ্জনদা একটা কাপড়ে হাত মুছতে মুছতে ঘরে ঢুকে বললে, গোড়াচাঁদ এসেছে। মেজো মামা বললেন, গোড়াচাঁদ? গোড়াচাঁদ কী করে আসবে? সে তো মরে ভূত হয়ে গেছে। কীরকম দেখতে? কঙ্কালের মতো? নিরঞ্জনদা বললে, না না, দিব্যি দেখতে, প্যান্ট শার্ট পরা ভীমের মতো। মেজো মামা বললেন, কী গো বর্তা? বড় মামা বললেন, আরে এই গোড়াচাঁদ সে গোড়াচাঁদ নয়, গোয়া বাগানের গোড়াচাঁদ। যে মরে ভূত হয়েছে সে গরিফার গোড়াচাঁদ, ওয়েট লিফটার। দিকে দিকে কত গোড়াচাঁদ আছে জানিস, খবর রাখিস। বর্দা, তুমি কিন্তু ভূত নিয়ে খেলা করছো, অসম্মান করছো। এনি টাইম এনিথিং ক্যান হ্যাপেন। তখন কিন্তু রামও তোমাকে সেভ করতে পারবেন না। গোয়া বাগানের গোড়াচাঁদ ঘরে এসে হাজির। বর্দা? বড় মামা যেন সামান্য বিরক্ত। বলো, হঠাৎ কি বলবে? এই যে আপনার প্যান্টটা আমার লন্ড্রিতে দিয়েছিলেন,
আঠা লাগানো পোস্টারের উপর বসে পড়েছিলেন। এ আঠা সাংঘাতিক আঠা, মনে হয় কাঁঠালের আঠা, কিছুতেই ছাড়ছে না, চ্যাটচ্যাট করছে। প্যান্টটা আপনি পরতে পারেন, তবে কোথাও বসবেন না, আবার আটকে যাবেন। বড় মামা রাগ রাগ গলায় বললেন, দূর করে ফেলে দে। কোথায় ফেলবো? আমার মাথায়। গোরাচাঁদ কেমন যেন অপ্রস্তুত হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। মেজ মামা বললেন, বড়দা। বড় মামা চেয়ারে অজ্ঞান, চোখ দুটো উল্টে গেছে। অনেক কষ্টে জ্ঞান ফেরার পর বললেন, এই গোরাচাঁদ সেই গোরাচাঁদ, গরিফার গোরাচাঁদ যে মারা গেছে। নিরঞ্জনদা কাঁপতে কাঁপতে বসে পড়লেন, কোনো রকমে বললেন, কেমন যেন উবে গেল। বড় মামা বললেন, শোনো তাহলে সার কথা, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর।